This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেব্রুয়ারির শেষে বড়সড় রদবদলের পথে তৃণমূল কংগ্রেস। ১৬ থেকে ১৭টি জেলায় সভাপতি বদল ঘিরে জল্পনা, আর দলে আবার ফিরতে পারে জেলা পর্যবেক্ষকের পদ। এর মধ্যেই মদন মিত্রের মন্তব্য ঘিরে তো জোর জল্পনা। শুধু ক্লিন তৃণমূল নয়, নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রবীণ তৃণমূল বিধায়ক। We want a clean, a corporate ঝকঝকে তৃণমূল। ফেব্রুয়ারির শেষে বড়সড় বদল হতে চলেছে তৃণমূলে। জেলায় জেলায় মুখ বদলাবে তৃণমূল, নেতৃত্বে উঠে আসবে নবীন মুখ, নাকি প্রবীণেই আস্থা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নগুলো এখন বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। সেই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। চাইব যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক। ক্লিন কর্পোরেট তৃণমূল চান তিনি। কামারহাটির বিধায়কের দাবি, প্রবীণদের বাদ দিলে মারামারি হবে। ক্লিন কর্পোরেট ধবধবে সাদা তৃণমূলী আবার হয় নাকি? অন্তর্বাসের বুক পকেট হয়, গরুর গাড়ির হেডলাইট হয়, কাঁঠালের আমসত্ত্ব হয়, সোনার পাথরবাটি হয়। এসব যখন হয় না, তৃণমূল কংগ্রেসও ক্লিন কর্পোরেট হতে পারে না। তবে কিভাবে পরিচ্ছন্ন হবে তৃণমূল, সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা রাখছেন শোভনদেব কুণাল ঘোষরা। আই ডিপেন্ড অন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেটা করবেন সেটাকেই মেনে চলবো। এটা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার, সাংগঠনিক বিষয়। রদবদল হবে কি রদবদল হবে না, হলে কবে হবে, সাংগঠনিক বিষয়। শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন। ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা সাংগঠনিক বৈঠক ডেকেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে সেখানেই রদবদলের ঘোষণা হতে পারে। সূত্রের খবর, সভাপতি বদল হতে পারে ১৬ থেকে ১৭টি জেলায়। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার সহ একাধিক জেলায় মুখ বদলের সম্ভাবনা। তৃণমূলে ফিরতে পারে জেলা পর্যবেক্ষক পদ। শীর্ষস্থানীয় নেতাদের বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হতে পারে। জাতীয় কর্মসমিতিতে ঠাঁই পেতে পারেন জামিনে জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, যুব তৃণমূল, বয়স্ক তৃণমূল, বুড়ো তৃণমূল, এসবে কোনো তফাৎ নেই। তৃণমূল হচ্ছে একটি মানুষের এক্সটেনশন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মস্তান বদল হবে, দল বদল হবে, নেতা বদল হবে, পুলিশ বদল হবে, ভোট করাতে হবে না? কারা ভালো লুট করতে পারে, কারা ভালো দাঙ্গা করতে পারে, খুঁজা হবে নতুন করে। আবার বাম জমানার শেষ দিকে বঙ্গ সিপিএমে শুরু হয় শুদ্ধকরণ পর্ব। ৩৪ বছর রাজ্য শাসন করা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তাতে কতটা উন্নতি হয়েছিল তা সকলেরই জানা। মদনের স্বচ্ছ তৃণমূল গড়ার দাবি এবং সম্ভাব্য রদবদলে আদৌ কাজের কাজ হবে, সন্দিহান রাজনৈতিক মহল। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আবারও খবরের শিরোনামে মালদা, আবারও মালদার সুখদেব পুরী ফোকাস। তার কারণ সেখানে নতুন করে উত্তেজনা। জমিতে দুহাত বাড়িয়ে আল দিল বাংলাদেশিরা। বাংলার মাটিও চুরি বাংলাদেশিদের। ছবি দেখাচ্ছি আপনাদের, ফসল চুরি, আম গাছের মাথাও কাটলো বাংলাদেশিরা। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে TV9 বাংলায়। গ্রামবাসীদের ধাওয়ায় পালায় ওপারে দুষ্কৃতীরা। বিএসএফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা এলাকায়। মালদার সুখদেবপুরের ঘটনা ঠিক কি হয়েছে আজ আরো বিস্তারিত জানবো। মালদার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুব্রতোষ ভট্টাচার্য। সুব্রতোষ, দেখো মঞ্জুরা, যে এটা তো সুখদেবপুরে বিগত বেশ কিছুদিন ধরে তো টানা উত্তেজনা রয়েছেই। মাঝে মধ্যে বাংলাদেশের দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে এবং আবারও কিছু কিছু সময় যখন পাল্টা ধাওয়া দিচ্ছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে বিএসএফ, কিন্তু তারপরে সে যে কাটছেই। এখানেও যেটা দেখা গেছে, বাংলাদেশে এক দল দুষ্কৃতী এসে ভিড় জমিয়ে তারা বিরাট বিরাট গর্ত করেছে। আমাদের যেটা ভারতীয়দের যে জমি, যে 0 পয়েন্টের ঠিক আগে ফেন্সিং এর ওপারে যে 150 গজ জমি রয়েছে, সেখানে যে ভারতীয়দের জমি, সেই জমির ওখানে কিন্তু বড় বড় গর্ত করে দেওয়া হয়েছে। এক একটা গর্ততে মানে একাধিক জন করে থাকা যাবে, কয়েকজন করে লুকিয়ে থাকতে পারে, এমন বড় বড় গর্ত। সেই মাটি লোপাট করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, 2 হাত আরো সামনে বাড়িয়ে দিয়ে সেখানটাতে আল দিয়ে দিয়েছে তারা। সে আলো আমরা দেখাচ্ছি, সে আলের আল দিয়ে দিয়েছে, যাতে তারা বলতে চাইছে এই জমিটা তাদেরই।
এবং এই যে এই পুরো বিষয় নিয়ে কিন্তু যখন মানে মাত্রা ছাড়া হয়ে যায় তখন কিন্তু বহু গ্রামবাসী আবার ধাওয়া দেয় সেই সমস্ত দুষ্কৃতীদের। যাওয়ার সময় তারা আম গাছের যে সমস্ত ছোট ছোট আম গাছ রয়েছে তার মাথা কেটে নিয়ে চলে যায়। এরপরে ধাওয়া দিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা রয়েছে, গ্রামবাসীরা নিজেরাও পাহারা দিচ্ছে, পাশাপাশি নজরদারি বাড়িয়েছে বিএসএফ। শুভতোষ, পরিস্থিতির দিকে নজর রাখো। অর্থাৎ ফসল চুরির পর, আম চুরির পর এবার মাটিও চুরি করছে বাংলাদেশিরা। অসম পুলিশের হাতে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি বহরমপুর আদালতে। আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে 4 জনকে বহরমপুর আদালতে হাজিরার নির্দেশ। গত মাসে আনসারুল্লাহর 4 সদস্যকে গ্রেফতার করে অসম এসটিএফ। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় মিনারুল শেখ ও আব্বাস আলীকে। অসম থেকে গ্রেফতার হয় মডিউলের মাথা নূর ইসলাম ও শাব শেখ। অপরদিকে সাজিবুল ইসলাম এবং মুস্তাকিমকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবার। আবেদন প্রত্যাহারের নির্দেশ প্রধান বিচারপতি পর্যবেক্ষণ। অন্য সংস্থাকে দিয়ে নতুন করে তদন্তের আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ। হলফনামার মাধ্যমে কোর্টে যা বলা হবে তার একাধিক ফল হতে পারে। ইতিমধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিলোত্তমার পরিবারের আইনজীবীকে আবেদন প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে তিলোত্তমার পরিবারের আইনজীবীকে প্রধান বিচারপতি জানিয়েছেন নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন। অন্যদিকে তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণানন্দী সওয়ালে বলেন যে এই মামলায় অভিযুক্তদের অনেকেই ক্ষমতায় আছেন। যে সময় চলে যাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত সিবিআই এর অনাস্থা প্রকাশ করে অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যায় তিলোত্তমার পরিবার। তিলোত্তমার পরিবারকে বেলাগাম আক্রমণ মদন মিত্রের, পাল্টা তথাগত। সবচেয়ে নোংরা ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। তিলোত্তমার পরিবারকে আক্রমণে সবাইকে ছাপিয়ে গিয়েছেন মদন। কামারহাটি তৃণমূল বিধায়ককে চড়া সুরে আক্রমণ করেছেন তথাগত রায়। মদন মিত্র, বিশেষ করে মদন মিত্র, কারণ মদন মিত্র সবচেয়ে নোংরা কথা বলেছেন, সবচেয়ে ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। বাকিরাও বলেছেন, কিন্তু ইতরামিতে মদন মিত্র সকলকে ছাড়িয়ে গেছেন। তো এই ইতরামি মদন মিত্রর মজ্জাগত। কারণ মদন মিত্র এর আগে 22 মাস জেল খেটে বেরিয়ে আসছে। সেই ছবিটা আমি পোস্ট করে দিচ্ছি, 2015 সালের ছবি। তো তখন সুদীপ্ত সেনের জুতো পালিশ করত মদন মিত্র। একমাত্র মেয়ে খুন ধর্ষণের শিকার। মেয়েকে হারানোর পর যন্ত্রণাই তো তাদের একমাত্র সম্বল। তাঁদেরই একের পর এক শাসক নেতা মন্ত্রী বিধায়কের বেলাগাম আক্রমণ। কুণাল, কল্যাণ, ফিরহাদ, শোভনদেব থেকে মদন মিত্র তিলোত্তমার মা বাবাকে লাগাতার আক্রমণ করেই চলেছেন। গতকাল তো কামারহাটি তৃণমূল বিধায়ক বলেন বাম বিজেপির কথা তিলোত্তমার মা বাবার গলায়। তিলোত্তমার বাবা মা বলুন, আপনাদের কি ক্ষতিপূরণের টাকা লাগবে? ক্ষতিপূরণ চাইলে মানুষ আছে, সরকার আছে, দেবে। তবে তার আগে পরিষ্কার করে বলতে হবে তো বেলাগাম আক্রমণ করেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন। একটা বাচ্চা মেয়ে 16 কোটি টাকা লাগবে তার একটা ইঞ্জেকশন, ইতিমধ্যেই 7 কোটি উঠে গেছে। 140 কোটি দেশের লোক আছে, দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন। কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান। তিলোত্তমার মা বাবাকে নিশানা করেন তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল তিনি বলেন যে তিলোত্তমার মা বাবা এখনও সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন। সিপিএম নিজের স্বার্থে তিলোত্তমার বাবা মাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, ডাক্তারদের আন্দোলন, ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না। তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে। তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। এখনো আমার ধারণার কথা বলছি যে এখনো বাবা মা ওই সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র আর কিছু না। একদম পরিষ্কারভাবে মৃত্যুটাকে নিয়ে সিপিএম রাজনীতি করছে, কিছু না।
মেদিনীপুরের পর এবার আরজিকর মেডিকেল কলেজ ফের ভুল চিকিৎসার অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। অভিযুক্ত রেডিওথেরাপি বিভাগের জুনিয়র ডাক্তার। লিভার ক্ষতিগ্রস্ত ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়া নিয়ে প্রশ্ন। লিভার ক্ষতিগ্রস্ত ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দিলে আরও ক্ষতি তার, এমনটাই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। এরপরও কিভাবে ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ? জুনিয়র চিকিৎসকের প্রেসক্রিপশনে কেন নজরদারি নেই সিনিয়রের? মুখ্যমন্ত্রীকে ইমেলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশের। প্রেসক্রিপশানে যা লেখা আছে, নোট যা, তা তো লিভার ফাংশন অলরেডি ডিরেঞ্জড আছে, অর্থাৎ স্বাভাবিক নেই, অস্বাভাবিক আছে। তার মানে পেশেন্টের লিভার ড্যামেজ আছে। লিভার ড্যামেজ হলে কিন্তু থাকলে প্যারাসিটামল ট্যাবলেট না দেওয়ারই কথা। এখন এইটা কেন দিল, কে প্রেসক্রিপশান করেছে আমি জানি না। কোনো জুনিয়র ডাক্তার হয়তো করে থাকতে পারে, যার সম্যক জ্ঞান নেই এই সম্পর্কে। কিন্তু আমার তো মনে হয় যে প্রত্যেক জুনিয়র ডাক্তারই একজন সিনিয়র ডাক্তারের আন্ডারে কাজ করে। তো সিনিয়র ডাক্তার যারা, তাদের তো এটা নজর রাখা উচিত যে ঠিকঠাক লিখছে কিনা ইত্যাদি ইত্যাদি। লিভার ফাংশনিং টেক্সটের ইয়েতে তাকে সিভিয়ার ড্যামেজ আর কি লিভিয়ার। হ্যাঁ, তার মানে তো ওরাল ফর্মে পেয়েছে, তাই তো? প্যারাসিটামল ওরাল ফর্ম, মানে ট্যাবলেট, আমি ইনজেক্টেবল নয় তো, ওরাল ফর্মে, আউটডোর মানে ওরাল ফর্মে। দেখতে হবে কত ডোজ পেয়েছে, কদিন পেয়েছে, ঠিক আছে? এগুলো পুরোটাই এ ব্যাপার আর কি, ঠিক আছে? ফিরে যদি থাকে তখন নিশ্চয়ই, এবং সঙ্গে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের উইথ হেল্প দ্য গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট আমরা তখন দেখবো, মানে পুরোপুরি এটা তো গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যেহেতু লিভার আর কি, ঠিক আছে? মানে তখন দেখা যাবে আর কি অন্য ডিপার্টমেন্টে যেতে ওনাদের কি বক্তব্য সেই ব্যাপারটাই।